তো আজ আমরা যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ একটা বায়োগ্রাফি, আমাদের ভারতীয় একজন ইন্ডিয়ান সায়েন্টিস্টের জীবন কথা সম্পর্কে আজ আমরা পড়ব, যেটা আমরা ক্লাস 7-এর লেসন নাম্বার 9 জেসি বোস আ বিউটিফুল মাইন্ড এই অধ্যায়ের মধ্যে আমরা দেখতে পাবো। ওকে, তো প্রথমেই জীবন কথা অর্থাৎ জগদীশচন্দ্র বোস সম্পর্কে একটু বলার আগে আমরা একটু এখানে জেনে নেব যে অ্যাকচুয়ালি বায়োগ্রাফিটা কী। আ বায়োগ্রাফি ইজ দ্য লাইফ স্টোরি অফ সামওয়ান। যে বায়োগ্রাফি হচ্ছে এমন একজনের জীবন সম্পর্কে কিছু লেখা, ইউজুয়ালি এমিনেন্ট, এবং যেটা খুব প্রসিদ্ধ বা দামি বা খুব মূল্যবান অর্থে বা মহান অর্থে। দ্য পার্সন মে বি অ্যালাইভ অর ডেড, যে পার্সনটা হবে হয়তো জীবিত রয়েছে, না হয় পরলোকগমন করেছেন। বায়োগ্রাফিস আর অলওয়েজ রিটেন বাই সামবডি, যে বায়োগ্রাফি সবসময় অন্য কারো দ্বারা লেখা হয়, আদার দ্যান দ্য পার্সন হিমসেলফ, পার্সনের দ্বারা লেখা না। যদি কোনো পার্সন যদি তার নিজের জীবন সম্পর্কে যদি নিজে লেখে, তাহলে তখন সেটা হয়ে যাবে অটোবায়োগ্রাফি। আর যদি কোনো পার্সন অন্য কোনো পার্সনের সম্পর্কে লেখে, তখন সেটা আমরা বলি বায়োগ্রাফি। উই রিড বায়োগ্রাফিস অফ এমিনেন্ট পার্সনস, আমরা এমিনেন্ট কিছু পার্সনসদের বায়োগ্রাফি আমরা পড়ি, সো দ্যাট উই মে লার্ন অ্যাবাউট দেম অ্যান্ড ট্রাই টু বি লাইক দেম। তো অ্যাকচুয়ালি আমরা অন্য মহান সমস্ত মানুষদের জীবনী সম্পর্কে পড়ব, কেননা সেই জীবনীগুলো পড়ে আমরা আমাদের জীবনকে আরও বেশি সঠিক পথে এবং নৈতিকভাবে জীবনকে পরিচালনা করতে পারি। তাই জন্যেই আমাদের নৈতিক উপদেশ এই সমস্ত মহান জীবনী কথার দ্বারা আমরা উপলব্ধি করতে পারি। টেক্সটটা শুরু করার আগে আমরা জগদীশচন্দ্র বোস সম্পর্কে দেখব। তো জগদীশচন্দ্র বোস আমাদের একজন ভারতীয় একজন সায়েন্টিস্ট ছিলেন, এবং তিনি প্রথম ওয়্যারলেস কমিউনিকেশান, এই যে যেমন ওয়্যারলেস বেতার তরঙ্গ, তো বেতার তরঙ্গের ব্যাপারটা তিনি কিন্তু প্রথম ডেমনস্ট্রেট করেন, মানে তিনি প্রথম ডেমো করে দেখান যে বেতার তরঙ্গ সম্ভব হয়। ঠিক আছে, এরপর তিনি ক্রেস্কোগ্রাফ আবিষ্কার করেন। ক্রেস্কোগ্রাফ যেটা কী করবে, যেটা হচ্ছে আমাদের উদ্ভিদের যে গ্রোথ, সেই গ্রোথটাকে পরিমাপ করা যায় ক্রেস্কোগ্রাফের দ্বারা। এবং তারপরে তিনি এটাও একটা ফিজিওলজি তিনি মানে কন্ট্রিবিউশনস করেন, যে কি যে প্লান্টসদেরও নিজস্ব ফিজিওলজি রয়েছে, মানে তারাও লাইট, টেম্পারেচার এবং টাচে তারাও রেসপন্স জানাতে পারে। এবং তিনি হচ্ছে আমাদের প্রথম ভারতীয় সায়েন্টিস্ট যিনি ইউএস পেটেন্ট পেয়েছিলেন। ঠিক আছে, এবং তিনি বোস ইনস্টিটিউটের ফাউন্ডেড করেন তিনি কলকাতায়। তো তার অবদান তো জগদীশচন্দ্র বোস সম্পর্কে বলার অনেক কিছুই রয়েছে, তো যেটা আমরা তার জীবন কথা পড়তে পড়তে আরও অনেক সম্পর্কে ইন ডিটেলসে আমরা জানব। তো শুরু করা যাক আমাদের আজকের যে জীবন কথা, জেসি বোস আ বিউটিফুল মাইন্ড। হিস্টোরিক্যালি ইন 1895, 1895 সালে ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, ইন্ডিয়া তখন ব্রিটিশদের অধীনে ছিলেন। আ ডিফারেন্ট হিস্ট্রি ওয়াজ মেড দ্যাট ইয়ার, একটা আলাদা ধরনের একটা ইতিহাস তখন তৈরি হয়েছিল অ্যাট দ্য টাউন হল ইন ক্যালকাটার টাউন হলে। অ্যান্ড ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন মানে আমরা যেটা বলতে পারি যে কোনো একটা জিনিস ডেমনস্ট্রেট করে দেখানো হচ্ছে, মানে যেমন আমরা দেখে থাকি কোনো একটা এক্সিবিশনে যে কিছু বাচ্চারা তারা নতুন কিছু একটা জিনিস আবিষ্কার করছে এবং সেটাকে আমাদের সামনে তুলে ধরছে এবং তারা বলছে কীভাবে জিনিসটা হচ্ছে, তো এটা হচ্ছে ডেমনস্ট্রেট করা। ঠিক আছে, তো একটা বেশ মজাদার একটা ডেমনস্ট্রেশন পারফর্ম হয়েছিল বাই জগদীশচন্দ্র বোসের দ্বারা। অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন জগদীশচন্দ্র বোস, এবং তার দ্বারা একটা মজাদার একটা ডেমনস্ট্রেশন পারফর্ম হয়েছিল। এভরিওয়ান ওয়াজ ওভারওয়েড মানে আমরা বলতে পারি যে ইমপ্রেসড, যে তারা সবাই বেশ ইমপ্রেসড হয়ে গেছিল। When the electromagnetic waves travel from the lecture hall to a third room about 75 meters away, তো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস তিনি পাঠিয়েছিলেন, যেটা লেকচার হল থেকে থার্ড রুমে, যেটা দূরত্ব লেকচার হল থেকে থার্ড রুমের দূরত্ব 75 মিটারের কাছাকাছি, সেই 75 মিটারের দূরত্ব তিনি ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস তিনি পাঠিয়েছিলেন, এবং সেটা দেখে সবাই হতবাক হয়ে গিয়েছিলেন। These waves pass through 3 solid walls, এবং এই ওয়েভটা 3টে মোটা মোটা ওয়ালসের দ্বারা পাস হয়েছে।
দিস ওয়াজ আ রিমার্কেবল অ্যান্ড পাথ ব্রেকিং ইনসিডেন্ট, এবং এটা হচ্ছে একটা স্মরণীয় এবং পাথ ব্রেকিং, মানে আগে কোনোদিনও ঘটেনি এমন একটা ঘটনা, হুইচ পেভ দ্য ওয়ে ফর ফিউচার। পেভ মানে একটা পথ তৈরি করা, নতুন একটা রাস্তা তৈরি করা, অর্থাৎ এখানে যেটা বলা যায় ক্রিয়েটেড আ সিচুয়েশন ইন হুইচ সামথিং ক্যান হ্যাপেন, যে একটা পথ তৈরি করা, নতুন কিছু জিনিস আবিষ্কার করা। এবং তাই জন্য এখানে বলছে হুইচ পেভ দ্য ওয়ে ফর ফিউচার রিসার্চ অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব জুড়ে ফিউচার রিসার্চের জন্য একটা নতুন পথ যেন তিনি দেখিয়েছিলেন এই ইলেকট্রোম্যাগনেটিক ডেমনস্ট্রেশনের দ্বারা। তারপর তার মানে জন্মগ্রহণ সম্পর্কে আমরা এখানে দেখব। বর্ন অন 13th November 1858 অ্যাট বিক্রমপুর। বিক্রমপুরে 1858 সালে 30শে নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। বিক্রমপুর বলতে যেটা এখন নাও মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টের আন্ডারে যেটা পড়ছে। জগদীশ চন্দ্র বোস ওয়াজ আ ম্যান অফ ডাইভার্স, অ্যান্ড ডাইভার্স মানে মাল্টিপল টাইপস অফ ট্যালেন্টস হি হ্যাজ, মানে তার মধ্যে অনেক ধরনের ট্যালেন্টস রয়েছে, মানে তার মধ্যে অনেক ধরনের ট্যালেন্টস আমরা দেখতে পাই। তিনি একজন ফিজিসিস্ট ছিলেন, মানে যারা ফিজিক্স নিয়ে একটু গবেষণা করেন, বায়োলজিস্ট ছিলেন যারা জীববিদ্যা নিয়ে আলোচনা করেন, বোটানিস্ট বলতে যারা জীবজগৎ বলতে বিভিন্ন গাছপালা নিয়ে যারা পর্যবেক্ষণ করেন, অ্যাজ ওয়েল অ্যাজ আ রাইটার, এবং তিনি একজন রাইটার ছিলেন অফ সায়েন্স ফিকশনের তিনি রাইটারও ছিলেন। হিজ ফাদার ভগবান চন্দ্র বোস, এবং তার বাবা ভগবান চন্দ্র বোস ওয়াজ আ লিডার অফ দ্য ব্রহ্ম সমাজ, এবং তার বাবা ব্রহ্ম সমাজের লিডার ছিলেন। হি ওয়ার্কড অ্যাজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন ফরিদপুর, এবং ফরিদপুরে তিনি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। বর্ধমান অ্যান্ড ইন আদার প্লেস, বর্ধমান এবং অন্যান্য জায়গায়, যেটাকে আগে বর্ধমান বলা হতো, অর্থাৎ বর্ধমান যেটা। জগদীশ চন্দ্রস এডুকেশন স্টার্টেড ইন আ ভেন্নাসকুলার স্কুল। ভেন্নাসকুলার মানে যেখানে মাতৃভাষায় পড়ানো হয়, অর্থাৎ সেটা হচ্ছে যেখানে মাতৃভাষায় পড়ানো হয় সেটা হচ্ছে ভেন্নাকুলার স্কুল। তো জগদীশ চন্দ্র বোস তিনি তার এডুকেশন শুরু করেন একটা মাতৃভাষা স্কুলের মধ্যে দিয়ে। হিজ ফাদার, তার বাবা বিশ্বাস করেন, যেটা আমাদের সবার থাকা দরকার, বিলিভ দ্যাট ওয়ান মাস্ট নো ওয়ান্স মাদার টাং বিফোর লার্নিং অ্যানি আদার ল্যাঙ্গুয়েজ, যে অন্যান্য ল্যাঙ্গুয়েজ তো অবশ্যই পড়বে, কিন্তু তার আগে তার নিজের মাতৃভাষা বা যেই ভাষা সে তার মাকে ডেকেছে, মা বাবাকে ডেকেছে, সেই মাতৃভাষাটা জানা তার আগে সবার আগে দরকার। তাই জন্যই তার বাবা তাকে একটা ভের্নাকুলার স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। বিসাইডস ওয়ান শুড নো ওয়ান্স ওন পিপল, এবং এর পাশাপাশি তিনি অনেক জিনিস সম্পর্কে জানা উচিত, মানে তার নিজ পারিপার্শ্বিক সম্পর্কে জানা অবশ্যই উচিত। স্পিকিং অ্যাট দ্য বিক্রমপুর কনফারেন্স ইন 1915, এবং 1915 সালে বিক্রমপুর কনফারেন্সে তিনি বলেছিলেন, তিনি বলেছিলেন, কি বলেছিলেন? অ্যাট দ্য টাইম, ওই সময়, সেন্ডিং চিলড্রেন টু ইংলিশ স্কুলসে চিলড্রেনদের পাঠিয়ে দেওয়া ওয়াজ আ প্রিভিলেজ স্ট্যাটাস, যেটা একটা প্রেস্টিজিয়াস ব্যাপার ছিল তখনকার দিনে। মানে যদি বাচ্চাদেরকে যদি কোনো ইংলিশ স্কুলে পাঠানো হয় তখনকার দিনে যেন একটা স্ট্যাটাস মেনটেন করা হতো, তো একটা স্ট্যাটাস সিম্বল হিসেবে হয়েছিল যে বাচ্চাদেরকে ইংলিশ স্কুলে পাঠানো। ইন দ্য ভের্নাকুলার স্কুল টু হুইচ আই ওয়াজ সেন্ট, এবং যেটাতে আমাকে পাঠানো হয়েছিল। দ্য সন অফ দ্য মুসলিম অ্যাটেন্ডেন্ট অফ মাই ফাদার, আমার বাবার একজন মুসলিম অ্যাটেন্ডেন্ট, স্যাট অন মাই রাইট সাইড, আমার বাবার একজন মুসলিম অ্যাটেন্ডেন্ট ফ্রেন্ড ছিল, তার সন্তান আমার পাশে বসতেন। অ্যান্ড দ্য সন অফ এ ফিশারম্যান স্যাট অন মাই লেফট, এবং আমার অন্যদিকে মানে বাঁ দিকটা একটা ফিশারম্যানের ছেলে বসতেন। মানে এখানে আমাদের ভাবতে হবে যে আমরা সবাই সমান, আমাদের মধ্যে কোনো রকম ভেদাভেদ নেই, এবং আমাদের একটাই ধর্ম, সেটা হচ্ছে মানব ধর্ম। দে ওয়্যার মাই প্লেমেটস, এবং তারা হচ্ছে আমার সঙ্গী দল সব। আই লিসেন স্পেল বাউন্ড, অর্থাৎ আমি স্পেল বাউন্ড হয়ে মানে হতবাক হয়ে তাদের কথা শুনতাম। কিসের গল্প শুনতাম? টু দেয়ার স্টোরিজ অফ বার্ডস, কারণ তাদের পাখিদের গল্প, অ্যানিমেলস অ্যান্ড অ্যাকোয়েটিক ক্রিয়েচার্স, এবং জলজ যে বিভিন্ন হচ্ছে ক্রিয়েচার্স অ্যাকোয়াটিক, সে অ্যাকোয়াটিক ক্রিয়েচার, বার্ডস এবং অ্যানিমেলসের গল্প আমি শুনতাম। পারহ্যাপস দি স্টোরিজ ক্রিয়েটেড ইন মাই মাইন্ড, এবং যাই হোক এই সমস্ত স্টোরিগুলো আমার মাইন্ডে কী তৈরি করছে? কিন ইন্টারেস্ট ইন ইনভেস্টিগেটিং দ্য ওয়ার্কিংস অফ নেচার, যে প্রকৃতি কীভাবে কাজ করছে, ওয়ার্ক করছে, সেই ওয়ার্কিংটা জানার একটা গভীর একটা ইন্টারেস্ট আমার মধ্যে জাগিয়ে দিয়েছিল আমার এই দুই বন্ধু। হোয়েন আই রিটার্ন হোম, এবং আমি যখন বাড়ি ফিরেছিলাম ফ্রম স্কুল, অ্যাকম্প্যানিড বাই মাই স্কুল ফেলোজ, এবং স্কুল ফেলোজের সাথে মাই মাদার ওয়েলকাম, আমার মা ওয়েলকাম করতেন, অ্যান্ড ফেড অল অফ আস, আমাদের সবাইকে
খাওয়াতেন উইথাউট ডিসক্রিমিনেশন মানে কোনো রকম ভেদাভেদ না করে মা সবাইকে একসাথে খাওয়াতেন। ইট ওয়াজ বিকজ অফ মাই চাইল্ডহুড ফ্রেন্ডশিপ, এগুলো সব আমার চাইল্ডহুড ফ্রেন্ডশিপের দ্বারা উইথ দেম দ্যাট আই কুড নেভার ফিল দ্যাট দেয়ার ওয়্যার ক্রিয়েচার্স হু মাইট বি লেবেল লো কাস্ট। এবং এগুলো সবই সম্ভব হয়েছে, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ ব্যাপারটা আমি দেখি না, কারণ আমার মধ্যে এরকম কোনো ব্যাপারটা ছিল যে তারা লো কাস্ট লেভেল হিসেবে যে সমাজ তাদের উপর দিয়েছে, সেই লো কাস্ট হিসেবে তাদেরকে আমি কোনোদিনও মনে করতাম না। তাদেরকে আমি সবসময় আমার সমবয়সী বন্ধু হিসেবেই মনে করতাম। এবং আমার মাও আমার যখন বাড়ি ফিরতাম তো মাও আমাদের সবাইকে একসাথে খাইয়ে দিতেন বা সবাইকে আমাদের খাওয়াতেন। আই নেভার রিয়েলাইজড, আমি কোনোদিনও মনে করিনি দ্যাট দেয়ার এক্সিস্ট এ প্রবলেম, যেখানে একটা প্রবলেম রয়েছে কমন টু দ্য টু কমিউনিটিস, দুটো কমিউনিটিসের মধ্যে, একটা হচ্ছে হিন্দুস অ্যান্ড দ্য মুসলিমস। ইন 1869 বোস জয়েন্ট হেয়ার স্কুল, এবং বোস হেয়ার স্কুলে জয়েন করেছিলেন। অ্যান্ড 6 years লেটার, এবং 6 বছর পর অ্যাডমিটেড টু সেন্ট জেভিয়ার স্কুল ইন ক্যালকাটা, এবং ক্যালকাটা সেন্ট জেভিয়ার স্কুলে তিনি অ্যাডমিশন নেন। হি পাস দ্য এন্ট্রান্স এক্সামিনেশন, তিনি এন্ট্রান্স এক্সামিনেশন পাস করেন অ্যান্ড জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ অফ ক্যালকাটা, এবং ক্যালকাটা সেন্ট জেভিয়ার্স কলেজে তিনি জয়েন হন। ইট ওয়াজ হিয়ার দ্যাট হি কেম ইন কন্ট্যাক্ট উইথ জেসুইট ফাদার ইউজেনি ল্যাফন্ট। তো ইনি হচ্ছেন খুব একজন মহান বড় ব্যক্তি, জগদীশচন্দ্র বোসের জীবনে একটা গুরুত্বপূর্ণ রোল পালন করছেন। কেন? ইট ওয়াজ হিয়ার, ওই সেন্ট জেভিয়ার স্কুলে একজনের সাথে তার দেখা হয়, তিনি হচ্ছেন জেসুইট ফাদার ইউজেনি ল্যাফন্ট, হু প্লেড আ সিগনিফিকেন্ট রোল, এবং যিনি একজন সিগনিফিকেন্ট তাৎপর্যপূর্ণ একটা রোল পালন করেছিলেন ইন ডেভেলপিং হিজ ইন্টারেস্ট ইন ন্যাচারাল সায়েন্স। তার ন্যাচারাল সায়েন্সে তার যে ইন্টারেস্টটাকে ডেভেলপ করার জন্য খুব গুরুত্বপূর্ণ রোল তিনি পালন করেছিলেন, কে? জেসুইট ফাদার ইউজেনি ল্যাফন্ট। বোস ওয়েন টু ইংল্যান্ড, বোস ইংল্যান্ডে যান অ্যান্ড সিকিউর্ড অ্যাডমিশন ইন ক্রাইস্ট কলেজ, এবং ক্রাইস্ট কলেজে তিনি অ্যাডমিশন নেন কেমব্রিজ, টু স্টাডি ন্যাচারাল সায়েন্স পড়তে। ইন 1884 এবং 1884 সালে হি রিসিভ দ্য ন্যাচারাল সায়েন্স ট্রিপস, এবং তিনি ন্যাচারাল সায়েন্স ট্রিপস তিনি পান ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কেমব্রিজ, এবং ইউনিভার্সিটি অফ কেমব্রিজ থেকে। অ্যান্ড বিএসসি ডিগ্রি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ লন্ডন, এবং ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে তিনি বিএসসি ডিগ্রি লাভ করেন। দ্য ফলোয়িং ইয়ার, মানে ওই সালে, মানে 1884-এ বোস জয়েন প্রেসিডেন্সি কলেজ অ্যাজ অফিসিয়েটিং প্রফেসর অফ ফিজিক্স, এবং ফিজিক্সের অফিসিয়েটিং প্রফেসর হিসেবে তিনি প্রেসিডেন্সি কলেজে জয়েন হলেন। বাট হি ওয়াজ নট প্রোভাইডেড ফেসিলিটিস অফ রিসার্চ, কিন্তু রিসার্চের জন্য তাকে এনাফ ফেসিলিটি তাকে প্রোভাইড করা হয়নি। হি ওয়াজ অলসো অফার লোয়ার স্যালারি দ্যান ইজ ইউরোপিয়ান কোলিগস, এবং তার যারা ইউরোপিয়ান কোলিগস রয়েছে তাদের থেকে অনেক কম স্যালারি তাকে দেওয়া হতো। বোস হ্যাড আ রিমার্কেবল সেন্স অফ সেলফ রেসপেক্ট, এবং তার নিজস্ব আত্মমর্যাদা একটা রিমার্কেবল সেন্স রয়েছে, অ্যান্ড ন্যাশনাল প্রাইড, এবং নিজের দেশের প্রতি। দেয়ারফোর অ্যাজ আ সাইন অফ প্রোটেস্ট, একটা প্রোটেস্টের জন্য হি কন্টিনিউড হিজ টিচিং অ্যাসাইনমেন্ট ফর 3 years উইথাউট অ্যাকসেপ্টিং হিজ স্যালারি, যে কোনো রকম স্যালারি না নিয়ে তিনি 3 বছর টানা পড়িয়েছিলেন। Finally, the director of public instruction and the principal এবং পাবলিক ইনস্ট্রাকশনের যে ডিরেক্টর offered him a permanent teaching post, এবং তাকে একটা পার্মানেন্ট টিচিং পোস্ট অফার করলেন, কে? পাবলিক ইনস্ট্রাকশনের ডিরেক্টর এবং প্রিন্সিপাল। হ্যাড ইনভেন্টেড সেভারাল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট, মানে বেশ সূক্ষ্ম ইনস্ট্রুমেন্ট তিনি আবিষ্কার করেছিলেন। ওয়ান অফ দেম, তার মধ্যে রয়েছে যেটা আমি বললাম ক্রেস্টোগ্রাফ, হুইচ ইজ ইউজ টু মেজার দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্ট, যেটা প্ল্যান্টসের গ্রোথ রেটটাকে মেজার করা হয়। থ্রু হিজ এক্সপেরিমেন্টস, আর এক্সপেরিমেন্টসের দ্বারা বোর্ড দেখিয়েছিলেন দ্যাট প্ল্যান্টস বিহেভ ইন দ্য সেম ম্যানার, যে প্ল্যান্টসরা সেম ম্যানারে বিহেভ করে অ্যাজ হিউম্যান বিংস, প্ল্যান্টরা হিউম্যান বিংসের মতোই সেম ম্যানারে তারা বিহেভ করে। অলদো প্ল্যান্টস টেক লঙ্গার টু রেসপন্ড দ্যান অ্যানিম্যালস, এবং অলদো এমনকি লঙ্গার টু রেসপন্ড দ্য অ্যানিম্যালদের থেকে আরেকটা বেশি সময় নেয় তারা রেসপন্স করতে। হি প্রুভড দ্যাট প্ল্যান্টস আর সেন্সিটিভ, তারা খুবই সেন্সিটিভ টু হিট, কোল্ড, লাইট, নয়েজ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি, এবং আরও অন্যান্য যে স্টিমুলি যেগুলো রয়েছে যেমন হিট, কোল্ড, লাইট, নয়েজ, তো অন্যান্য স্টিমুলি তো তারা খুব সেন্সিটিভ, জাস্ট লাইক হিউম্যান বিংসদেরই মতো। বাই ইনজেক্টিং পয়জন ইনটু আ লিভিং প্ল্যান্ট, একটা লিভিং প্ল্যান্টে
পয়জন দেয়া দ্যাট দে রিয়্যাক্ট ইন দ্য সেম ম্যানার অ্যাজ উই ডু। আমাদের শরীরে যদি পয়জন চলে যায়, আমরা যেমনভাবে রিয়্যাক্ট করবো, তেমনিভাবে একটা প্ল্যান্টের শরীরে যদি ওরকম পয়জন চলে যায়, তারাও ওরকম সেমভাবে রিয়্যাক্ট করবে। সায়েন্টিফিক রিসার্চ অন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ওয়াজ ইনিশিয়েটেড বাই জেসি বোস ইন দ্য লেট 19th century। যে 1900 শতকের শেষের দিকে জেসি বোস তিনি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসটাকে ইনিশিয়েটেড করেন, মানে তিনি ডিসকভার করেন, এটা বলার যে তিনি সূচনা করেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসে। 1900 দ্য ইটালিয়ান সায়েন্টিস্ট, এবং এটা হচ্ছে ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি, হু গট দ্য পেটেন্ট ফর দ্য ইনভেনশন অফ ওয়্যারলেস টেলিগ্রাফি। এবং ওয়্যারলেস টেলিগ্রাফির জন্য যে ইনভেনশনের জন্য পেটেন্ট, সেই পেটেন্টটা তিনি নিয়েছিলেন ইটালিয়ান একজন সায়েন্টিস্ট মার্কনি। বাট উই মাস্ট রিমেম্বার দ্যাট বোসেস পাবলিক ডেমনস্ট্রেশন ইন ক্যালকাটা অ্যালং দ্য সেম লাইন্স হ্যাপেন মাচ আর্লিয়ার। কিন্তু আমরা তাও এখনও জেসি বোসকে মনে রাখবো, কারণ জেসি বোস অনেক বছর আগে মার্কনি, মানে ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি পেটেন্ট নেওয়ার আগে, অনেক বছর আগে তিনি কিন্তু এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের ডেমনস্ট্রেশন তিনি কিন্তু দেখিয়েছিলেন কলকাতায়। ইনস্টেড অফ লুকিং ফর কমার্শিয়াল বেনিফিট, যে কমার্শিয়াল বেনিফিটের দিকে না তাকিয়ে ফর ইনভেনশন, বোস মেড হিজ ইনভেনশন, তার ইনভেনশনটাকে কী করেন, পাবলিক ইন অর্ডার টু অ্যালো আদার্স টু অ্যাডভান্স ফার্দার অ্যালং দ্য লাইন্স অফ হিজ রিসার্চ। যে তিনি কোনো পেটেন্ট নিলেন না, এবং তিনি বললেন যে আমার যে রিসার্চ, এই রিসার্চ ফ্রি, তোমরা পরবর্তী যারা জুনিয়র রিসার্চার যারা রয়েছেন তারা অবশ্যই আমার রিসার্চ নিয়ে আরও পরবর্তীকালে মানে আরও অনেক গভীর পর্যবেক্ষণ করতে পারো। তো এতে তিনি কোনোই পেটেন্ট নিলেন না, কারণ তিনি চাচ্ছেন জগতের কল্যাণ হোক, সমাজের কল্যাণ হোক, তাই জন্যই। হাউ এভার, যাই হোক, বোসেস প্লেস ইন হিস্ট্রি হ্যাজ নাও বিন রি-এভ্যালুয়েটেড। মানে বোসের যে হিস্ট্রি, সেই হিস্ট্রি পরপর দিন সেটা কী করছে, মানে ইভ্যালুয়েশন হচ্ছে, মানে ইভ্যালুয়েটেড হচ্ছে, বারবার সেটা নতুন পর্যায়ে যাচ্ছে। দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট, এবং এই মহান ভারতীয় একজন সায়েন্টিস্ট, ওয়াজ ইভেনচুয়ালি ক্রাউন্ড উইথ গ্লোরি, এবং তাকে গ্লোরি ক্রাউন হিসেবে তাকে মানে হঠাৎই তিনি খুব ফেমাস হয়ে গেছিলেন। হোয়েন হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন 1917। এবং 1900 সালে তিনি যখন ব্রিটিশ গভর্নমেন্টের দ্বারা নাইটহুড উপাধি পান, তখন তিনি খুবই মহান স্বনামধন্য, বেশ ফেমাস হয়ে গেছিলেন তিনি। হি ওয়াজ অলসো কনফার্ড মেনি আদার অ্যাওয়ার্ডস, এবং তিনি আরও অন্যান্য অ্যাওয়ার্ডস তিনি নিয়েছিলেন, লাইক ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি তিনি পেয়েছিলেন, কম্পেনিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার, এটসেট্রা। নিডলেস টু সে, অর্থাৎ বলাই বাহুল্য, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট এভার বর্ন ইন আওয়ার কান্ট্রি। এবং আমাদের কান্ট্রির মহান বড় সায়েন্টিস্টদের মধ্যে তিনি হচ্ছেন একজন। জেসি বোস রোড সেভারাল বুকস, আমরা যেটা বললাম তিনি রাইটার, সায়েন্স রাইটার ছিলেন, তিনি অনেক বই লিখেছিলেন, অ্যান্ড পাবলিশড মেনি রিসার্চ পেপার্স ইন লিডিং সায়েন্স জার্নালস, এবং অনেক সায়েন্স জার্নালসে তার এই যে রিসার্চ পেপারসটা পাবলিশ করা হয়। সাম অফ হিজ ফেমাস বুকস, এবং তার ফেমাস বুকসের মধ্যে রয়েছে আর রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং, যেটা 1902-তে, দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস, যেটা 1926-এ, মেজর মেকানিজম অফ প্ল্যান্টস 1928, এটসেট্রা। In 1896, Bose wrote নিরুদ্দেশের খোঁজে a science fiction. In fact, he was the first writer of science fiction in Bangla. এবং বাংলায় প্রথম সায়েন্স ফিকশন রাইটার হচ্ছেন জগদীশ চন্দ্র বোস। ইন নভেম্বর 1917 সালের নভেম্বরে, বোস ফাউন্ডেড দ্য বোস ইনস্টিটিউট অ্যাট হিজ ওন হাউস ইন ক্যালকাটা, এবং কলকাতা তার নিজস্ব বাড়িতে তিনি বোস ইনস্টিটিউট ফাউন্ডেড করেন। হি ডোনেটেড বোস ইনস্টিটিউট টু দ্য নেশন ফর রিসার্চ অন সায়েন্স, সায়েন্সের পরবর্তী রিসার্চের জন্য তিনি এই বোস ইনস্টিটিউটটা ডোনেটেড করে দিয়েছিলেন। দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ব্রিথ হিজ লাস্ট অন 23 নভেম্বর 1937, এবং 1937 সালে 23 নভেম্বর তিনি এই মহান বড় একজন ভারতীয় সায়েন্টিস্ট পরলোক গমন করেন, এবং তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো এই হলো আমাদের আজকের একটা মহান জীবনী জগদীশ চন্দ্র বোস সম্পর্কে। তো তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর যদি কোথাও তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্টে বলতে ভুলো না জানো। আর পরবর্তীকালে যদি তোমাদের অন্য কোনো টপিকে ভিডিও চাও তোমরা অবশ্যই তোমরা কমেন্টে জানিও।